a goal without a plan is like starting a journey without a map. And if you're like many Canadians, your finances can be a concern. You want to balance your immediate needs with your goals for your future. We get that. We know you and your goals and can help you plan your journey. Your path to lifetime financial security begins with considering how to meet your needs today and in retirement, with protection from the unexpected along the way. Whatever your goals in life, we can help guide you so you can feel confident about what your future will bring. Let's get you there. আমরা প্রতি মাসেই বিশ্বের যেখানেই যত বাঙালি কবি আছেন আমরা তাদের জন্মদিন পালন করি। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করেছি, কবি নজরুল ইসলামের জন্মদিন পালন করেছি। আজকে যার নামটি বলব তিনি বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয়, উভয় বাংলার এবং যেখানে যত বাঙালি আছেন সবার কাছেই একজন প্রিয় এবং জনপ্রিয় কবি, কবি নির্মলেন্দু গুণ, যার জন্মদিন 21শে জুন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1945 সনে। ক্যান বাংলার তরফ থেকে আমি মেহরাব রহমান সবাইকে জানাই স্বাগতম, সুস্বাগতম। আজকে এই জন্মদিনের উদযাপনে আমার সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী এবং মিডিয়া ব্যক্তিত্ব কামরান করিম, আর আছেন জাহানারা চিনু, যিনি তুখোর একজন অভিনেত্রীও বটে এবং আবৃত্তি শিল্পী। তো আমরা খুব আনন্দিত যে আজকে আমরা এমন একজন কবির জন্মদিন পালন করতে যাচ্ছি যিনি এখনও আমাদের মাঝে আছেন, এবং শুধু আছেন বলে ভুল হবে, তিনি বেশ দাপটের সাথেই আছেন, পুরো জয় করে আছেন কবিতা অঙ্গন। এবং তার যে নিজস্ব কথা, তার নানান সাক্ষাৎকারে তিনি কিন্তু খুব নিজের জীবনের যে ভাঙচুর, ওঠানামা, যে ভাটার সময়ের কথা, জোয়ারের সময় এসে বলা, সেটা খুব কম মানুষই যখন জোয়ার আসে সেই ব্যথার দিনের কথা ভুলে যায়। কিন্তু গুন্দা এমন একজন মানুষ যিনি সেটা খুব সাহসের সাথেই তাঁর সাক্ষাৎকারগুলোতে বলেছেন। যেমন তিনি এখানে বলছেন যে গুন্দারই কথা, আমি গুন্দার ভাষায় বলছি, যে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের জন্য নওরোজ কিতাবিস্তান, মাওলা ব্রাদার্স ও বইঘরের কাছে বারবার ধর্ণা দিতে হয়েছে। তাকে ধর্ণা দিয়েও কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। বলে ব্যর্থ হই, তখন কোনো প্রকাশকই আমার বই প্রকাশ করতে চান। এই বেদনা রবীন্দ্রনাথের ছিল। রবীন্দ্রনাথের প্রথম বইও কোনো প্রকাশক প্রকাশ করেননি বিধায় সেখানে নানান রকম জটিলতা ছিল বিধায় রবীন্দ্রনাথ স্বয়ং নিজের টাকা দিয়ে প্রকাশ করেছেন। গুন্দারও ঠিক একই অবস্থা হয়েছিল, কিন্তু তিনি এখান থেকে উতরে যান। তখন কোনো প্রকাশককে আমার বই প্রকাশ করতে চাননি। আসল সত্য হলো তখন আধুনিক কবিতা বইয়ের বাজার খুবই খারাপ ছিল, একদম কম ছিল। বই লোকে কিনেই নেয়, এমনি বই পড়ে কম, তার মধ্যে কবিতার বই তো পড়েই না। সেই সময় আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ
কবি সাহিত্যিকদের যৌথ উদ্যোগে কপোতাক্ষ প্রকাশনী থেকে বের হয়েছিল। এটা গুন্দাই বলছেন তার সাক্ষাৎকারে। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছিল তার বন্ধুর টাকায়। আব্দুল মান্নান সৈয়দ তার প্রথম কাব্যগ্রন্থ জন্মান্ত কবিতা গুচ্ছ কাব্যগ্রন্থ নিউজ থেকে প্রকাশ করতে আগ্রহী হয় আমি পুলক অনুভব করি। এই সৌভাগ্য তরুণ কবি সমাজে আমি প্রথম পেয়েছিলাম। গুন্দারই এই সৌভাগ্যটা হয়েছিল যে প্রকাশ করবেন। আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের এই গল্পটি আরও চমকপ্রদ। 21শে জুলাই 1970 সালে জাতীয় গ্রন্থকেন্দ্র তরুণ কবিদের নিয়ে একটি কবিতা পাঠের আসর করেছিল। সেই কবিতা পাঠের আসরে আব্দুল মান্নান সৈয়দ, আবুল হাসান, মহাদেব সাহা, সানাউল হক খান, দাউদ হায়দার, হুমায়ুন কবির প্রমুখ কবিরা কবিতা পাঠ করেছিলেন। আমি একটু দেখে পড়ছি কারণ নামগুলো হয়তো ছুটে যেতে পারে, ঠিক আছে না? এই জন্যই এটা তথ্যগুলো, এই জন্য তথ্যর পরে আমরা কবিতায় যাব, তার জীবন নিয়ে কথা বলবো, তার সাথে ব্যক্তিগত পরিচয় নিয়ে কথা বলবো। এই আসলে সম্ভবত আলোচক অথবা সভাপতি ছিলেন আব্দুল গাফফার চৌধুরী ছিলেন, যিনি এখন লন্ডনে আছেন। সেখানে আমি হুলিয়া কবিতাটি পাঠ করি, যেটা আজকে আমি পাঠ করতে যাবো, এই জন্য হুলিয়া বিষয়ে বলছি। আমার খুব প্রিয় একটি কবিতা, কারণ আমি নিজে বামপন্থী রাজনীতি করেছি, তো এই জন্যে এই কবিতাটা আমাকে ভীষণ রকম আন্দোলিত করেছিল তখন। এই কবিতাটা শুনে আব্দুল গাফফার চৌধুরী তার প্রিয় কলাম তৃতীয় মত নামে আব্দুল গাফফার চৌধুরী একটি কলাম লিখতেন। সেখানে কিন্তু এই হুলিয়ার বিষয়বস্তুটা নিয়ে বড় একটা মন্তব্য তিনি, বেশ একটা প্রশংসনীয় মন্তব্য আব্দুল গাফফার চৌধুরী করেছিলেন, যার জন্যে আব্দুল গাফফার চৌধুরীর তৃতীয় মত কলামটি তখন খুব জনপ্রিয় হওয়ার কারণে গুন্দা বলছে আমার হুলিয়া কবিতাটি অনেকে খোঁজ করা শুরু করেন। এই কলামটি আমার কাব্য ভাগ্য আরও প্রসারিত করে। তখন আমার হুলিয়া কবিতা পাঠ করে খান ব্রাদার্সের মালিক মুসলিম খান তাদের ছেলেদের হুলিয়ার কবিকে খুঁজে বের করার নির্দেশ দেন। এই গুন্দার ভাগ্য কলা শুরু। হুলিয়া কবিতা যিনি এত বড় প্রকাশক, তার ছেলেকে বলছে খুঁজে বের করে এই কোন কবি তো খুঁজে বের করলো। তাছাড়া আমি গুণ পদবীটি তার কাছে, ও গুণ পদবীটি আবার ভালো লেগে গেছে যে যিনি প্রকাশক, তার কারণটা আছে। গুণ পদবী কেন ভালো লাগে? তার এক ধরনের দুর্বলতা ছিল, কারণ তিনি ছাত্র জীবনে মনীন্দ্র গুণের ছাত্র ছিলেন। মনীন্দ্র গুণ আবার খুব নাম করা যে শিক্ষক ছিল তার। একদিন বিউটি বোর্ডিংয়ে তার সাথে আমার সাক্ষাৎ হলে তিনি হুলিয়া কবিতার প্রশংসাপূর্বক আমার কাব্যগ্রন্থ তৈরি করতে বলেন। এই ভদ্রলোক যিনি মানে এই যে প্রকাশক মহলা ব্রাদার্সের মালিক যিনি, তার সাথে দেখা হয়ে গেল ইয়েতে, বিউটি বোর্ডিং খুব নাম করে, যেখানে বিউটি বোর্ডিংয়ে আড্ডা দিত। আমি বিউটি বোর্ডিংয়ে গেছি, ওই যে গতবার যখন বাংলাদেশে গেলাম খুঁজে বের করলাম, বিউটি বোর্ডিংয়ে গেছি, যেখানে শামসুর রহমান আড্ডা দিতেন, সব কবিরা, রফিক আজাদ যেতেন, সেই জায়গাটির কথা বলছে। ওখানে দেখা হওয়ার পর তিনি বলল যে আমি তোমার এই বইটি আমি প্রকাশ করতে চাই। এই গুন্দার প্রথম হুলিয়া বইয়ের নাম না, ওনার হচ্ছে, উনি অনেকগুলো নাম ভেবেছিলেন, হুলিয়া দেবেন, এটা দেবেন। পরে প্রেমাংশুর অনেক একটি কবিতা আছে, প্রেমাংশুর রক্ত চাই, সেই প্রথম কাব্যগ্রন্থি হুলিয়া প্রকাশিত হলো। তো আমরা এখন কবিতায় যাব। যে উনি যে এরকম একটি ভিন্ন মাত্রার কবিতা লিখেছেন, ওনাকে কবি বলে মানতেই চাইতেন না। নুরুল হক বলতেন যে না, তুমি তো গল্প লিখো, মজা করে বলতো তোমার গল্প শোনাও তো একটু। মানে অনেক পরে লোকে বুঝেছে গল্পের মধ্যেও নির্মন্দগুণ কবিতার উপাদান ঠেসে দিয়েছেন, খুব কায়দা মতো কবিতা ঢুকিয়ে দিয়েছেন। কারণ বিশ্বের সবচেয়ে যে নামকরা উপন্যাস যেটা লেভ টলস্টয়ের, যেটা ওয়ার অ্যান্ড পিস, বিশেষজ্ঞরা বলছেন ওয়ার অ্যান্ড পিসটা হচ্ছে ওদের মতে যে এটা পৃথিবীর দীর্ঘতম কবিতা। আমার কাছে তাই মনে হয়েছে, এত সুন্দর চিত্রকল্প এভাবে তুলে ধরেছে ওয়ার অ্যান্ড পিসে। তো গুন্দা ওই গল্পের মধ্য দিয়ে কিন্তু কবিতা আস্তে আস্তে কবিতা প্রকাশগুলো করেছেন। তা আমরা কবিতা দিই আজকে ওনাকে, আমরা গুন্দাকেই অভিনন্দন জানাই। গুন্দা, আপনি যেখানেই থাকুন, এখন কোথায় আছেন, বাংলাদেশেই তো অবশ্যই আছেন, আপনি আমাদের অভিবাদন গ্রহণ করুন। আমি যাচ্ছি কামরান করিমের কাছে কবিতা শুরু করতাম। প্রথমত শুভ জন্মদিন প্রিয় কবি। আমার কাছে নির্মলেন্দু গুণ একটু বলে তারপর শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। ছোটবেলায় ভুল করতাম। প্রথম যখন নির্মলেন্দু গুণের ছবিটি দেখি, কবিতা দেখেছি আগে, পরে দেখেছি ছবি, প্রথমে ভাবতাম যে রবীন্দ্রনাথ।
তো আমি বলতাম যে উনি কি রবীন্দ্রনাথ, কারণ লম্বা চড়া মানুষ, চুলগুলো তেমন, তো সেই ভুল থেকে আসলে চেনা। তারপর বললো যে না, উনি হচ্ছেন নির্মলেন্দু গুণ। তো নির্মলেন্দু গুণের বেশ, আপনি যে কথাগুলো বলছিলেন যে আবৃত্তিযোগ্য কবিতা কিছু আছে নির্মলেন্দু, পাঠের আবৃত্তি শিল্পীরা কিছু কবিতা লুফে নিয়েছে তার এক কথায়। 70-এর দশক থেকে বলবো 80-90-এর দশক আবৃত্তি শিল্পীদের খোরাক নির্মলেন্দু গুণ এমন হয়েছেন তিনি, তার কিছু কিছু কবিতা অনবদ্য হয়েছে। তো সেই জায়গা থেকে আমি আজকে বলবো যে একজন আবৃত্তি কর্মী হিসেবে, একজন আবৃত্তি শিল্পী হিসেবে নির্মলেন্দু গুণ আপনার কাছে ভীষণ কৃতজ্ঞ আমরা, যে আপনার মতো একজন কবি আমরা পেয়েছি, যিনি আমাদের সাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছেন, আবৃত্তি নামক যে শিল্পটি, সেই শিল্পে আপনার অবদান নিঃসন্দেহে ভীষণ অনন্য উচ্চতার বলে আমি মনে করি। শুভ জন্মদিন কবি। আপনার আজকে আপনার জন্মদিনে আমি প্রথম যে কবিতাটি আবৃত্তি করতে চাই সেটি হচ্ছে, তার আগে আপনি একটু যদি বলে নেন তাহলে মনে হয় যে যারা আমাদের দর্শকরা ক্যান বাংলায় দেখছেন তাদের জন্য একটু সুবিধা হবে। ওটা কিছু নয় একটা কবিতা আছে। হ্যাঁ, ওটা কিছু নয়, এই কবিতাটি খুবই সুন্দর একটু, আসলে এটা প্রেমের একটা বিষয় ওখানে কিন্তু উঠে এসেছে, হৃদয়ের বিষয়টা উঠে এসেছে। জি জি। এই যে হৃদয়কে আমাদের আবিষ্কার করতে হয়, বুঝতে হয় হৃদয়টা আসলে কোথায় আছে, ওটা কিছু নয়তে, কিন্তু ওই হৃদয় খোঁজার জন্যেই পুরো কবিতার জিনিসটা উঠে এসেছে, কিন্তু এত কাব্যিকভাবে উঠে এসেছে এবং এত গুন্দা এত রহস্য তৈরি করেছে প্রতিটি শব্দে কিন্তু ভীষণ একটা মায়াজাল, একটা রহস্য তৈরি করেছে। যেন শ্রোতা দর্শক শুনতে চাচ্ছে আসলে ওটা কিছু নয়, তাহলে ওটা কোন জায়গায়, ওটা কোন জায়গায় এই বিষয়টা। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হইনি। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙুল, এইবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী, গরল বিশ্বাসে এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি, আমার যৌবন, সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী নীল হয়ে জমে আছে ঘাসে। এর ঠিক ডান পাশে, ওইখানে হাত দাও, ওটা বুক। হ্যাঁ, ওটা বুক, ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল, শুধু তুমি থাকোনি। চমৎকারভাবে এই কবিতায় যে প্রত্যেকটা কবিতার একটা চাহিদা থাকে, একটা চাহিদা থাকে, কবিও সেই চান যে এই চাহিদাটা কেউ না কেউ পূরণ করুক। কবি যেভাবে লিখেন, আবৃত্তি শিল্পীদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, এই জন্য তারা এটাকে জাগানো বলে, এই শব্দমালাকে আরও জাগিয়ে অন্য একটা জায়গায় স্থাপন করে, তখন ওটা এই যে দুটো শিল্পের সমন্বয়ে ওটা আরেকটা অন্যরকম শিল্প হয়ে দাঁড়ায়। যে কামরান যে চমৎকারভাবে যে পড়েছে, তাতে আমরা আপ্লুত হয়ে গেছি। যে কাজগুলো করেছি যে স্থিরভাবে পড়ে গেছে, কিন্তু যেখানে যেটুকু তুলে ধরবার চমৎকারভাবে তুলে ধরেছে। আর গুন্দার কবিতা আসলে পড়তে এক ধরনের মজাও লাগে। তুমি কি বলো? খুব সহজ ভাষায় যে এত সুন্দর করে লিখছেন। তো আমি মাঝে মধ্যে গুন্দার কথা কিছু কিছু এখান থেকে পড়বো। যেমন হুলিয়া কবিতাটার মজার একটা কাহিনী আছে, আমি সেটা এখন বললাম না, বলবো আমি। তো এর আগে উনি যে স্বাধীনতার সময়ে যে উনি আমাদের কিভাবে আন্দোলিত করেছে,
এটা ভীষণ রকম। আমি নিজে মুক্তিযুদ্ধে গেছি, গুন্দার কবিতা আমরা তখন অনেক আমরা শুনেছি, এবং এই যে বিশেষ করে এই যে কবিতাটি তুমি এখন পড়বে, এখন যে চিনু জাহানারা চিনু যে কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছেন, সে কবিতার শিরোনাম হচ্ছে যে এই স্বাধীনতার শব্দটি কিভাবে আমাদের হল। কত সুন্দর স্বাধীনতা শব্দটি আমাদের, উনি স্বাধীনতা পেয়েছি না বলে কবি বলে ঘুরিয়ে বলছে কিভাবে আমাদের হলো। অথচ এই কবি কিন্তু বলতে চাচ্ছে যে যখন স্বাধীনতাটা আমরা স্বাধীনতা পেয়েছি বললাম, কিন্তু ঠিক আমার করে নিতে পারছি না স্বাধীনতাকে, তাহলে কি দেশপ্রেম জাগবে? জাগবে না। যখন আমাদের হবে, আমাদের মনে করব, আমাদের একটা সন্তানকে কি আমরা কষ্ট দিতে পারবো? আমাদের স্বাধীনতা শব্দটাকে কি আমরা কষ্ট দিতে পারবো? এখন দিচ্ছি। কিন্তু যদি আমরা এই কবিতার মধ্যে প্রকৃত অনুভূতিটা আমাদের এখানে লালন করতে পারি, ধারণ করতে পারি, তবেই সেটা। এই মুক্তিযুদ্ধের চেতনায় উনি আরেকটা জিনিস বলতে, বঙ্গবন্ধুর খুব প্রিয় পাত্র কিন্তু গুন্দা পেয়েছে 21শে পদক, যেমন পেয়েছে স্বাধীনতা পদক পেয়েছেন এবং বাংলা একাডেমি পদক পেয়েছেন। এবং ওনার স্বাধীনতা পদক নিয়ে একটি ঝামেলা ছিল, যেখানে শেখ হাসিনা কিন্তু খুব একটা প্রীত ছিল না গুন্দার উপরে, কিন্তু পরে গুন্দা খুব খুশি হয়েছে। উনি ভেবেছে বোধহয় ওনাকে দেয়া হবে না এই যাত্রা। হ্যাঁ, পরে কিন্তু শেখ হাসিনাই তার বোর্ডকে বলেছে না, এই পুরস্কার গুন্দার কাছেই যাবে। গুন্দাই পেয়েছেন, এবং গুন্দা বলেছেন, ওনার এত আত্মবিশ্বাস যে আমি পুরস্কারটি চাই। এটা খুব কম কবি বলতে পারে, আমি পুরস্কারটি, আমার দাবি আছে, এই পুরস্কার আমি চাই। কারণ আন্দোলন, সংগ্রাম, আমাদের মুক্তিযুদ্ধ চেতনা সবকিছুতেই। এবং আমি যেটা বলতে চাই যে নির্মলেন্দু গুণ, কবিরা তো কবিতা লেখেন, একজন কবি কেবলই প্রকৃতি নিয়ে লিখছেন, একজন প্রেম নিয়ে লিখছেন, কিন্তু নির্মলেন্দু গুণকে আপনি দেখবেন, যেটি শুরুতে বললাম যে ওটা কিছু নয়। নির্মলেন্দু গুণ এমন একজন কবি, মুক্তিযুদ্ধে লড়াকু সৈনিকদের জন্য তিনি লিখেছেন, মায়ের জন্য লিখেছেন, তিনি তার নিজের জীবন দিয়ে লিখেছেন। হুলি, আমি যখন বাড়ি পৌঁছেছিলাম, প্রেমের, এবং তার কবিতার মধ্য দিয়ে আপনি দেখবেন যে, যেটি আপনার কাছ থেকে শুনেছি, আরো শুনবো আমরা, যে নিজের জীবন থেকে তিনি নিয়েছেন কিন্তু কবিতার, ওনার অনেক কবিতাই ওনার নিজের জীবন থেকে, এবং এত সাদামাটা এবং এত আমি বলবো গভীর এবং এত নিভৃতচারী কবি বলবো, যাকে 90-এর দশকের আগে খুঁজে পাওয়া খুব কঠিন ছিল। তিনি নিজেকে এত বেশি গুটিয়ে রাখতেন, তার চলনে ব্যস্ত ঢাকায় ইটকাথের মাঝখানে একজন মানুষ হেঁটে যাচ্ছেন, ছেঁড়া স্যান্ডেল, উস্কো শুষ্ক কাপড়, তিনি যে নির্মলেন্দু গুণ, তাকে কেউ জানতো? খুব সহজ সরল। অথচ যেটি আপনি বলেছেন, তার কবিতা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে চেতনা জাগে, নতুন প্রজন্ম সেই কবিতা থেকে শুনেছে। আপনি যেটি বলেন যে স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, এবং এখনই ওনার কবিতা এত প্রয়োজন যে আমি বললাম যে এই কবিতাটা যদি পড়ে আমরা স্বাধীনতা শব্দটিকে প্রকৃত লালন পালন করি, তাহলে স্বাধীনতার অর্থটা যদি বুঝি, তাহলে আজকে আমরা কোনো ভাঙচুর করতে পারবো না, আগ্রাসন আমরা করতে পারবো না। হ্যাঁ, তো সেই কবিতাটি আমরা অবশ্যই শুনবো। আমরা একটু কবিতাটি শুনি না? শুধু আমি আরেকটি জিনিস যোগ দিই, নির্মলেন্দু গুণের বহুমাত্রিক যে প্রতিভার কথা একটু বলতে হয়। আমরা কবির কবিতা পড়ি, কবির জীবন জানি না, কিন্তু উনি কিন্তু ভালো একজন কিন্তু আঁকি, ছবি যে অসাধারণ আঁকেও না, ছবি আঁকেন, অনেকদিন ধরে আঁকেন, কিন্তু এটার অত প্রচার উনি করেন না। যারা দেখেছে তার ছবি অসম্ভব সুন্দর ওনার আঁকা। এখন জাহানারা চিনু, কবি নির্মলেন্দু গুণ, শুভ জন্মদিন। আপনাকে আমরা গুন্দা নামেই বেশি চিনি, গুন্দা নামেই বলে থাকি সব সময়। আমার এখনো মনে আছে, যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আপনার কবিতার বই অনেক সময় আমাদেরকে লুকিয়ে রাখতে হতো রাজনৈতিক কারণে, যে কখনো যদি আমাদের রুম বা হল চেক করতে আসে কেউ, তাহলে যেন আপনার বই খুঁজে না পায়। আমরা অনেকবারই খুবই সাবধানে আপনার বই রেখেছি, লুকিয়ে রেখেছি, এমনকি কখনো কখনো ওই ডাস্টবিনেও ঢেকে রেখেছিলাম। এখনো মনে পড়ে সেই কথাগুলো। তো আসলে কবি মেহরাব রহমান যেভাবে বলেছেন
আমি বলবো প্রায় সকল বাঙালির কাছেই কবি নির্মলেন্দু গুণ একজন প্রিয় কবি। আমার কাছে মনে হয় যে রবীন্দ্র নজরুল পরবর্তী সময়ে আমাদের এপার বাংলায় আমাদের যে কবিরা রয়েছেন অন্যতম একজন হচ্ছেন নির্মলেন্দু গুণ। এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এবং তিনি, আমি যদি বলি যে আপনি যেটি বললেন যে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, আমি বলবো তাকে আজকে জন্মদিনে বলতে চাই যারা বাংলাদেশে দেখছেন যে নির্মলেন্দু গুণ বেঁচে আছেন, এ যে আমাদের জন্য পরম সৌভাগ্য, এটা আমাদের জন্য অ্যাসেট। আমরা তাকে কতটুকু দিতে পেরেছি সেটি কিন্তু মৃত্যুর পরে অনেক কথাই হয়, অনেক শ্রদ্ধাঞ্জলি হয়। আমরা তাকে কতটুকু দিতে পারি, আমরা তো তাকে আরো দিতে পারি। কারণ নির্মলেন্দু গুণের যে সৃষ্টি, তার লেখা, এটি কিন্তু আমাদের যে অবদান, আমাদের বাংলা সাহিত্যে ওনার যে অবদান, আমি বলবো যে সেই অর্থে ওনার কিন্তু আমরা সেই মূল্যায়নটুকু সেইভাবে আমরা করতে পারি। এখনো সময় আছে, আমাদের ভাববার সময় আছে, আমরা কিভাবে গুন্দাকে আরো বেশি দিতে পারি, তাই না? তো ঠিক আছে, আমরা তাহলে কবিতায় আমি গুন্দার যে কবিতাটি এখন পড়তে যাচ্ছি তার শিরোনাম স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এ বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এ তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখে প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এইসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙ্গল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কুড়ানিরা দল বেঁধে। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোদে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আমার সন্তান, যেটি আপনি বলছিলেন, শিশু পার্কের দোলনায় দোল খেতে খেতে সে এখন সব জানতে পেরেছে। আমি শুধু এতটুকুই বলতে চাই গোন্দাকে, আবারও বলতে চাই
শুভ জন্মদিন। এটাই এই কারণে বলতেছি, আমি ভীষণ আপ্লুত, এবং আপনি কয়েকটা জায়গায় এত চমৎকার করে বলেছেন, এত সুন্দর আবৃত্তি করেছেন আপনি। এবং ধন্যবাদ, ধন্যবাদ। আমরাও ভীষণ গর্বিত মেহরাব রহমান এই কারণে যে প্রবাসে আমরা এমন আবৃত্তি শিল্পী পাই, যিনি ইট পাথরের বাইরে যদি আমরা বলি একেবারে মানে পাথফাইন্ডারের যুগ, মহাকাশে যখন ওনার একটি পরিচয় দেওয়া জি, হয়নি। জি। উনি কিন্তু কৃষিবিদ এবং সরকারের উচ্চ পদে কাজ করেছেন। 25 বছর জি, উনি, জি। ইয়ে করে অবসর গ্রহণ জি, করে এসেছেন, এবং তার পড়াশুনো কৃষি বিষয়ে পড়াশোনাটা ইউরোপে এবং নেদারল্যান্ডস এবং হল্যান্ডে বাহ। তিনি পড়াশোনা করেছেন। তিনি বিজ্ঞানী, তো বিজ্ঞানীর সাথে এই যে কবিতার যে একটা সমন্বয়, কবিতা তো বিজ্ঞান, কবিতা বিজ্ঞান, অবশ্যই বিজ্ঞান, তাই না? সুন্দর কথা বলেছো। অনেকে মনে করে কবিতা বিজ্ঞান, No, কবিতা বিজ্ঞান। কবিতা বিজ্ঞান, এবং আমি বলবো অ্যাকচুয়ালি কবিতা না পড়লে বোধ হয় বিজ্ঞানকে সেভাবে জানা যেত অনুধাবন না, করা যায় না। যাবে না। তার কারণ হচ্ছে ডক্টর জিদ্দিন মোহাম্মদের কাছে বহু বছর যার আগে কারণে আমি খুবই বললাম সুন্দর। সে বিশ্ববিদ্যালয়ে আমরা কবিতা সবসময় পড়েছি। চর্চা হয়েছে। এবং কবিতা মেহরাব ভাই, চর্চা দেখুন হয়েছে। যে যারা বাংলাদেশে আজকে দেখছেন তাদেরকে তো একটি কথা বলতেই হয় যে দেখুন আজকে আমরা হাজার হাজার মাইল দূরে এসে এই একজন কৃষিবিদ বিজ্ঞানী, একজন মেহরাব রহমান, জীবনের নাড়া চড়াই উতরাই, যেখানে টাকা পেরিয়ে আমরা এখন ডলারে চলে এসেছি, সেই ডলারের যুগে 2021-এ বসে আমরা হাজার হাজার মাইল তারপরে দূরে তো কবিতা আমরা ছাড়তে কবিতা পারিনি। ছাড়তে পারিনি। আমরা আছি তো নির্মলেন্দু গুণ, আপনার কবিতার জন্যই আমরা এখনো আমরা আমাদের আপনাদের কণ্ঠে, জন্যই আমরা আছি, তাই না? আজকে আমি যদি একটু আপনাদের লিখে- জন্যই আমরা আনন্দে আছি, আমাদের বন্ধুরা, মন আজকে ভরে যদি আছে। একটু লিখে থাকি, আপনার সাথে কথা হয়েছে আমার, এই যে কত আমি আনন্দিত হয়েছি যখন বইমেলায় 2004-এ আপনার সাথে কথা হচ্ছিল, এই স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো, এই কবিতাটি নিয়ে কথা হচ্ছিল। আমি আপনাকে প্রথমে চমকে দিয়েছিলাম, গুন্দার আপনি কাজটি ভালো করেন, এই কবিতাটি আপনি লিখলেন কেন, আপনি চমকে গিয়েছিলেন গুন্দা। তখন আমি বলেছি যে এরকম একটা কবিতা তো আমি বঙ্গবন্ধুকে নিয়ে আমি লিখেছি, কিন্তু আর তো লেখার সুযোগ থাকলো না। উনি চমৎকার একটি হাসি দিয়েছিলেন সেই তো সময়। আমি কিন্তু একটা লোভ সামলাতে পারছি না, আমরা কবিকে নিয়ে কথা শুনবো, কিন্তু মেহরাব রহমানের মতো একজন গুণী আবৃত্তি শিল্পী আমার সামনে বসে আছে, তার আমরা এখন মন্ত্রমুগ্ধ ওনার করা মুখ থেকে স্বরের হুলিয়ে বিন্যাস শুনতে চাই, শুদ্ধ উচ্চারণে আপনার একটা কবিতা, আমার একটা অনুরোধ শুনে তারপর আমরা না হয় আপনার একটা কথাই যাই। ঠিক আছে, মানে কবিতার রেশের মধ্যে থাকতে চাচ্ছি আসলে। তাহলে আমি একটুখানি গুন্দার কথা বলি, যে আমি হুলিয়া কবিতাটি পড়বো। জি, হুলিয়াটি শুনুন। হুলিয়ার বিষয়ে গুন্দা কি বলেছিলেন? হুলিয়ার বিষয়ে বলেছেন এটা যে আমি ও আবুল হাসান ছিলাম বহিমিয়ান প্রকৃতির মানুষ। তারা খুব বন্ধু ছিলেন, বহিমিয়ান, তারা ফুটপাতে থাকেন। ওই কথাটি গুন্দার ইয়েতে আমি বলি যে উনি কি বলেছিলেন, আমাদের কোনো থাকার জায়গা ছিল না, যেখানে রাত সেখানে কাত হয়ে ঘুমিয়ে পড়তাম। আসলে আমরা ঢাকার ফুটপাতের অধিবাসী ছিলাম। কতটা সাহস করে বলছেন যে আমরা ঢাকার ফুটপাতের অধিবাসী ছিলাম। মাঝে মাঝে আমরা বন্ধুদের মেসে হানা দিতাম, বিশেষ করে নাট্যজন মামুনুর রশিদের মেসে। কিন্তু এসবের একদিন অবসান হয় যখন আমি দি পিপল পত্রিকায় চাকরি পাই। উনি চাকরি ছিল না, চাকরি পেলেন। আমার বেতন ছিল 250 টাকা তখন। চাকরির প্রথম মাসের টাকা দিয়ে আমি প্রথমেই একটা বালিশ ও থালা কিনি। এটা বালিশ কেনেন, কবির জীবন না? থালা কিনেন। এর আগে আমার কোনো বালিশ বা থালা ছিল না। আমি বালিশ ও থালা নিয়ে, এটাই তো বড় কবিতা, এই যে আমি পড়ছি, তাই না? আমি বালিশ ও থালা নিয়ে নিউ পল্টন লাইনের একটি টিন শেড কত সত্য ভাষণ। আর আজকে আমরা যখন সেই নির্মলেন্দু গুণের একটি বালিশ একটি থালার কবির কবিতা যখন পড়ি, তখন আমরা বলি এসিটা আরেকটু বাড়িয়ে দাও কারণ আমার গরম লাগছে। তো সেই হচ্ছে আমি আবৃত্তি শিল্পী, যে আমি কত আলোর ভেতর বসে আবৃত্তি করি, তাই না? 1970 সালের শেষের দিকে যখন ওই মেসের সুখের জীবনে এসে আমার ফুটপাতের জীবনের কথা মনে পড়তো, ওই নরম বালিশে শুয়ে তখন আমি মানুষ কবিতাটি লিখি। মানুষ কবিতাটির মাঝে আমার ব্যক্তি জীবনের হাহাকার আছে, চরম বেদনা আছে, নিজের সৃষ্টি চরম দারিদ্র আছে, সর্বোপরি আমার কত বড় সুখ, আমার ব্যর্থতা আছে। নির্মলেন্দু গুণ হুলিয়া সম্পর্কে যে এখন আমি ওইটা বললাম যে এই জন্য তার জীবন ধারাটা না বুঝলে হুলিয়া বুঝবো না। হুলিয়া কবিতা আমি যে রাতে রচনা করি, সে রাতে আমিও আবুল হাসান সলিমুল্লাহ হলে, এটা খুব মজার কাহিনী, একটি রুমে ছিলেন। আচ্ছা। রুমটি ছিল হাসানের বাল্যবন্ধু মাহফুজুল হক খানের।
পান ও আড্ডার কারণে আমরা অনেক রাতে ঘুমাই। পান করছেন, আড্ডা দিচ্ছেন, অনেক রাতে তারা ঘুমান, খুব আরামের তাদের জীবন। ভাবা যায় কবি আবুল হাসান এবং নির্মলেন্দু গুণ, এমন দুজন গুণীর আড্ডা। আমার সৌভাগ্য যে আবুল হাসান আমারও বন্ধু ছিল, ও তাই? আমার সিনিয়র ফ্রেন্ড, আড্ডা দিতাম, কিন্তু উনি আড্ডা বেশিক্ষণ থাকতেন না, ছটফট করতেন, কবিতার এত কাটা ছেঁড়া করতেন, আমি একটু আসছি, চায় একটা চুমুক দিয়ে উনি চলে যেতেন আবুল হাসান। এবং আবুল হাসান খুব অন্য ধরনের একজন মানুষ। আবুল হাসান ওই যে বহিমিয়ান, ছুটে যাচ্ছে গিয়ে হঠাৎ আড্ডা থেকে কোনো বন্ধুকে কথা দিয়েছে, বসে আছে ঘন্টা, বলে আবুল হাসান তো এসেছিল, চলে গেছে, বলে আমাকে বলেছে সে থাকবে, কিন্তু সে তো ছুটে চলে গেছে। এমনি আবুল হাসান। তো আবুল হাসান, আর খুব মজার কাহিনী এটা যে ঘুম থেকে জেগে উঠে দেখি টেবিল থেকে হুলিয়া উধাও, শুয়েছেন, হুলিয়া বেচারা কষ্ট করে কাগজ লিখেছে, উঠে গেছে, আমার হুলিয়া গেল, হুলিয়া পায় না, রুমের বাইরে এসে দেখে আমার হুলিয়া ছিন্ন ভিন্ন হয়ে পথে পথে ছড়িয়ে আছে, ছিঁড়ে টিড়ে দিয়ে একদম একাকার করে ফেলে দিয়েছে। কে? আবুল হাসান। কেন করেছে সেটা বলছে, আমার আর বুঝতে বাকি রইল না এই কাজ কে করেছে। আমিও সেই ছিন্ন ভিন্ন হুলিয়ার পথ দেখে দেখে হাসানের অবস্থান নির্ণয় করি। ওই কাগজ যে পর্যন্ত গেছে তিনি কিন্তু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, এই কাগজ শেষ কোথায়। এই বিষয়টি অনেকটা শ্রীরামচন্দ্র যেমন জটায়ু কর্তৃত ডানা পথে পড়ে ঠিক থাকতে দেখে সীতার সন্ধান পেয়েছিলেন। যে শ্রীরামচন্দ্র একটা কর্তৃত ডানা কাটা ডানা পেয়েছিল, তখন কিন্তু সে সীতার বুঝতে পেরেছে সীতা কোথাও এখানেই আছে। তেমনি আর কি হাসানের সন্ধান পেয়ে দেখি সে তার কিছু ভক্ত নিয়ে সাথে আড্ডা দিচ্ছে। হাসান তো আরামের সাথে এটা ছেড়ে টেড়ে দিয়ে এই ভক্ত নিয়ে গল্প গুজব করছে, আড্ডা দিচ্ছে। তখন আমি হুলিয়া প্রসঙ্গে তুললে সে বলে, এটা তো কবিতা নয়। আরে বেটা কি করেছি, গল্প এটা, তুমি চাইলে আবার লিখতে পারো। সে ছেড়েছে, ওই জন্য তার ছেড়ে ফেলেছে আর কি। পরে আমি বুঝলাম হাসান মুখে যাই বলুক না কেন, এই কবিতাটি ভালো কবিতা হওয়ার ধরুন সে সহ্য করতে না পেরে, আবুল হাসান একটু রাগী টাইপের মানুষ ছিল, তুই লিখে ফেলেছিস আমি লিখবো, হ্যাঁ, এই জন্য একটু ছেলে মানুষও ছিল, তুই আমার লিখে ফেললি, এখন এটা দিয়ে তুই বাজিমাত করবে। হুলিয়া কবিতাটা ছিঁড়ে ফেলেছে। আমি ওই দিনই পাবলিক লাইব্রেরিতে বসে, কত প্রতিভাবান চিন্তা করো, মাথা থেকে পাবলিক লাইব্রেরিতে বসেছি, আবার হুলিয়া কবিতাটি লিখি। কিন্তু আমার এই কবিতাটি রচনার কোনো সাল তারিখ মনে নেই। আমি আমার কণ্ঠস্বর লিখতে গিয়ে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি হুলিয়া লেখার সাল তারিখ সন তারিখ মনে করতে পারেননি তিনি, হ্যাঁ, কোনটা কবে লিখেছে। আমার শুধু মনে পড়ে বাংলা একাডেমির একটি অনুষ্ঠানে আমি কবিতাটি প্রথম পাঠ করেছিলাম, খুব সম্ভবত 1970 সালের 21শে ফেব্রুয়ারি ভোরে। আমার জীবনের হুলিয়া যে এভাবে আমার কবিতায় এসে ধরা দিবে তা আমি কখনো ভাবিনি। আর হুলিয়াই তাকে আজকে নির্মলেন্দু থেকে এতটা প্রশংসা দিয়েছে। আমি হুলিয়াটি আমরা শুনি। আমি একটু সময় নিলাম এই জন্য যে যখন কবিতার আমরা পেছনের গল্পটা জানি। এই যে কি চমৎকার করে বললেন আপনি, ঘটনাটি জানলাম, এটি তো জানা ছিল না আমাদের, না? সেটি কবিতার শিরোনাম হুলিয়া। আমি যখন বাড়িতে পৌঁছলুম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ করছে হাওয়া। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটি রেখায় এসে দাঁড়িয়েছে। কেউ চিনতে পারেনি আমাকে। ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলাম। একজন মহকুমা স্টেশনে উঠি আমাকে জাপটে ধরতে চেয়েছিল। একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল। আমি সবাইকে মানুষের সমিল চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি। কেউ চিনতে পারেনি আমাকে। একজন রাজনৈতিক নেতা, তিনি কমিউনিস্ট ছিলেন। মুখোমুখি বসে দূর থেকে বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। বারহাট্টা নেমেই রফিজের স্টলে চা খেয়েছি। অথচ কি আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও রফিজ আমাকে চিনল না। দীর্ঘ 5 বছর পর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি। সে একই ভাঙা পথ, একই কালো মাটির আল ধরে গ্রামে ফেরা। আমি কতদিন পরে গ্রামে ফিরছি। আমি যখন গ্রামে পৌঁছলুম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ করছে হাওয়া। অনেক বদলে গেছে বাড়িটা। টিনের চাল থেকে শুরু করে পুকুরের জল,
ফুলের বাগান থেকে শুরু করি গরুর গোয়াল, চিহ্ন মাত্র শৈশবের স্মৃতি যেন নেই কোনোখানে, নেই কোনোখানে। পড়ার ঘরে বারান্দায় দুই পড়া বেল ফুলের গাছ থেকে একটি লাউ ডুবি উত্তপ্ত দুপুর কি তার লকলকে জীব দেখালো। স্বতঃস্ফূর্ত মুখের দাড়ির মতো বাড়িটির চতুর্দিকে ঘাস, জঙ্গল, গর্ত, আগাছার গাঢ় বন গড়ে উঠেছে অনায়াসে, যেন সবখানে সভ্যতাকে ব্যঙ্গ করে এখানে শাসন করছে গোয়ার প্রকৃতি। একটি শেয়াল একটি কুকুরের পাশে শুয়েছিল প্রায়, আমাকে দেখি পালালো। একজন গন্ধশুকি নিয়ে আমাকে চিনতে চেষ্টা করলো, যেমন পুলিশ সমেত তেজগায় আমাকে চিনতে চেষ্টা করেছিল। হাঁটতে 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 একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম। অশোক গাছ, ৬২ ঝড়ে ভেঙে যাওয়া অশোক। এক সময় কি ভীষণ ছায়া দিত এই গাছটি, অনায়াসে দুজন মানুষ মিশে থাকতে পারত এর ছায়ায়। আমরা ভালোবাসার নামে একদিন সারা রাত এই গাছের ছায়ায় লুকিয়েছিলাম। সেই বাসন্তী, আহা সেই বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে ৪ সন্তানের জন্ম হয়েছে। পুকুরের জলে শব্দ উঠল মাছের, আবার জীব দেখালো সাপ। শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন তখন উড়ে গেল পশ্চিম। আমি বাড়ি পেছন থেকে দরজায় টোকা দিয়ে ডাকলুম, মা। বহুদিন যে দরজা খোলেনি, বহুদিন যে দরজা কোনো কণ্ঠস্বর ছিল না, বহুদিন যে দরজা খোলেনি, বহুদিন যে দরজায় কণ্ঠস্বর ছিল না। মরচে পড়া সে দরজা মুহূর্তে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি। চৈত্রের উত্তপ্ত দুপুরে অফুরন্ত হাওয়ার ভিতরে সেই আমি কত সহজে একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেলাম। সেই আমি কত সহজে মায়ের চোখে চোখে রেখে একটি অবুঝ সন্তান হয়ে গেল। মা আমাকে ক্রন্দন চিত্তে একটি চুম্বনের মধ্যে লুকিয়ে রেখে অনেক জঙ্গলের পথ অতিক্রম করে পুকুরের জলে চাল ধুতে গেলেন। আমি ঘরের ভিতরে তাকালুম, দেখলুম দু ঘরের মাঝামাঝি যেখানে সিদ্ধিদাতা গণেশের ছবি ছিল, সেখানে লেনিন বাবা জামা খরচের পাশে কার্ল মার্কস আলমিরার একটি ভাঙা কাচের অভাব পূরণ করছে। করুপস্কায়ার ছেঁড়া ছবি। মা পুকুর থেকে ফিরছেন, সন্ধ্যায় মহকুমা শহর থেকে ফিরবেন বাবা। তার পিঠে সংসারের ব্যাগ ঝুলবে। তেমনি সেনবাড়ি থেকে খবর পেয়ে বৌদি আসবেন, পুনর্বার বিয়ে করতে অনুরোধ করবেন আমাকে। খবর পেয়ে যশোমাধব থেকে আসবে ন্যাপ কর্মী ইয়াসমিন। ৩ মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য। রাত্রি মারাত্মক অস্ত্র নিয়ে আমতলা থেকে আসবে আব্বাস। ওরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে ঢাকার খবর। আমাদের ভবিষ্যৎ কি? আইয়ুব খান এখন কোথায়? শেখ মুজিব কি ভুল করেছেন? আমার নামে কতদিন এরকম হুলিয়া ঝুলবে? আমি কিছুই বলবো না। আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভিতরে বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখব। উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে দিয়ে বলবো, আমি এইসবের কিছুই জানি না। আমি এসবে কিছুই জানি। আমি এসবে কিছুই জানি। চমৎকার, অসাধারণ। চমৎকার আবৃত্তি। আপনি তো আজকে উপস্থাপক, কিন্তু এখন আপনার কবিতার পরে আমার তো বলতে যে কি অসাধারণ। এবং আমরা টরন্টোতে যারা রয়েছি আজকে ক্যান বাংলা টেলিভিশনে একটি কথাই তো বলতে চাই যে আমরাও ভীষণ কিন্তু গর্বিত
এবং আমরা ধন্য যে মেহরাব রহমানের মতো একজন গুণী শুদ্ধ স্বরে আবৃত্তি শিল্পী আমরা পেয়েছি। আসলে আমি কবিতা ভীষণ আবৃত্তি করিনি, আমার জীবন কথাটা বলেছি। গুন্দা আমার জীবন কথা লিখেছে। আমার জীবনে অনেক অনেক টানাপোড়েন, অনেক ওঠানামা আমার জীবনে। আমি একটি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেও আমি মনে করতাম আমি তাদের নই। এমনও সময় গেছে যে আমি মাটিতে বসে, শানকিতে বসে আমি লঙ্গরখানায় যে খাবার দেয় ওদের সাথে বসে খেয়েছি। মনে হতো ওরাই বোধহয় আমার প্রিয়। আমি বামপন্থী রাজনীতি করেছি, যার জন্য বাবা আমাকে বলতো যে তুমি বোধহয় আমার সন্তান না। অনেক আজকে এত বছর পর স্যুট কোট পরি, কিন্তু আমার এত কাপড় ছিল আমি পরতাম না। আমি পুরো বিশ্ববিদ্যালয় জীবন, কামরান তুমি আমাকে জাগিয়ে দিয়েছিল বলছি, আমি দুটো খদ্দরের পাঞ্জাবি নিজে হাতে ধুয়ে, আমি কাজের লোক দিয়ে কাপড় ধোয়াইনি, ওদের এত আদর করতাম, আমি নিজের বোতাম লাগাতাম। তাই তো আজকে তিনি মেহরাব রহমান হয়েছে। দেখুন জীবন থেকে নেয়াই তো আজকে আমি গুন্দার কবিতা আবৃত্তি করিনি, আমার জীবন থেকে আমি স্পষ্টতই বুঝতে পারছিলাম। তোমাকে শুনিয়েছি, কখনো আমি জানারা চিনুকে শুনিয়েছি, কখনো আমার শ্রোতা দর্শককে বলেছি যে কি অসাধারণ জীবন। হুলিয়া তো আমার বিরুদ্ধে হুলিয়া আসতে পারতো, যে কাজগুলো আমি করেছি, যে 69-এর গণ আন্দোলনে প্রাণ বাজি রেখে শেখ মুজিবকে আমরা জেল থেকে ছাড়িয়ে এনেছিলাম। অসম্ভব সুন্দর একটি কবিতা, না? অসম্ভব অসাধারণ একটি কবিতা। এখন আমরা এরপরে আমরা কামরান করিমের কাছে যাই। কামরান করিম কিছু বলুক। আমি বলবার তো কিছু নেই, আমি আবৃত্তি করি। আমি মানুষ কবিতাটি আপনি বলছিলেন, মানুষ কবিতাটি ওনার একটা জীবনের, উনি নিজেই বলছেন যে যখন তিনি একটু সুখের মুখ দেখেছেন তখন তিনি শুয়ে শুয়ে এই কবিতাটির কল্পনা তিনি করেছেন, তার ব্যথা বেদনা তিনি তুলে ধরেছেন মানুষ কবিতা। আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্য রকম, হাঁটতে পারে, বসতে পারে, এ ঘর থেকে ও ঘরে যায়। আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্য রকম, সাপে কাটলে দৌড়ে পালায়। আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি, গাছের মতো দাঁড়িয়ে থাকি, সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না, অনেক দিন বরফ মাখা জল খাই না। কি করে তাও বেঁচে আছি? ছবি আঁকছি, সকালবেলা দুপুরবেলা, অবাক করে। সারাটা দিন বেঁচেই আছি আমার মতো, অবাক লাগে। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে জুতো থাকতো, বাড়ি থাকতো, ঘর থাকতো। রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো, পেটের পটে আমার কালো শিশু আঁকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে আকাশ দেখে হাসবো কেন? মানুষগুলো অন্য রকম, হাত থাকবে, নাক থাকবে, তোমার মতো চোখ থাকবে, নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে। ভালোবাসার কথা দিলেই কথা রাখবে। মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো, চোখের মধ্যে অভিমানের রাগ থাকতো, বাবা থাকতো, বোন থাকতো, ভালোবাসার লোক থাকতো। হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো। আমি হয়তো মানুষ নই, মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না, তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না। মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায়, অথচ আমি সাপ দেখলে এগিয়ে যাই। অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি। অসাধারণ আবৃত্তি। এবং এই যে কবিতাটা, এটা কত কিছু আমাকে মনে করিয়ে দিল। কারণ আমি যেমন রবীন্দ্র ভক্ত, তেমনি নজরুলের ভীষণ ভক্ত। আমরা নজরুলের জীবনের সাথে গুন্দার জীবনের অনেক মিল আছে। গুন্দা এই কবিতাতে তার ব্যথা বেদনা
ভীষণভাবে তুলে ধরেছে, যেটা কামরানের কণ্ঠে সেই ব্যথাটা ব্যথাটা আমাদের ফুটে উঠেছে। আন্দোলিত করেছে। এবং গুন্দার সাথে আবার আমাদের মেহরাব রহমানের জীবনেরও মিল আছে। আমি কথাটি এই জন্যই বলছি, একদম। আজকে ক্যান বাংলা দর্শকদেরকে এই জন্যই বলছি যে এটি নতুন প্রজন্মের জন্য। আমি আমার জীবন থেকে একটি কথা বলতে চাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, কোনো অসুবিধা নেই। যারা কিছু পায় তারা খুব সহজে কিছু পায় না, এবং যা কিছু পৃথিবীতে অনন্য থেকে যায় তা বহু কাঠখড় পুড়িয়ে, বহু যন্ত্রণা, চোখের জল, বহু নিদারুণ কষ্ট পেরিয়ে কিন্তু রেখে যায়। মেহরাব রহমানের মতো মানুষ রেখে যায়। এবং আজকে নির্মলেন্দু গুণ, যা আমি এই জন্য বলছিলাম যে এখন সময় হয়েছে আমাদের তাকে নিয়ে কাজ করার। আমি প্রতিটা শিল্পকে, প্রতিটা শিল্পীকে এবং প্রতিটা গুণী মানুষকে ভীষণ সম্মান দিতে আমি নিজে তৃপ্তি বোধ করি যে একজন মেহরাব রহমানকে যদি আমি স্যালুট জানাই তার শুদ্ধ উচ্চারণের জন্য, এটি আমার জন্য পরম পাওয়া। একজন নির্মলেন্দু গুণকে যদি আজকে জন্মদিনে তার একটি কবিতা পড়ে আমি যদি কবিকে ছুঁতে পারি, এই জন্য আমার জন্য পরম পাওয়া। তো আজকে কবিরা যে জায়গায় আসেন, যারা আজকে অনন্য হয়ে আসেন পৃথিবীতে, তারা কিন্তু সহজে আসেন না। তাদের জন্য কিন্তু যে পুরনো কথা, সোনার চামচটা কিন্তু রেডি থাকে না, তাই না? ঠিক। এবং আজকে যে স্যুটের কথা বলছিলেন, একসময় তো খালি গায়ে হয়তো গামছা ছিল আপনার, হয়তো ঘাম চোখের জল ছিল আপনার, এরকমই ছিল, তাই না? এরকমই ছিল। তো খুব সহজে সবকিছু যারা পেয়ে যায় একদম একদম সেটি তুমি কিন্তু ঠিক বলেছো। এই জন্য যে আমি নিজেকে আজন্ম মাতাল মনে করি, যার জন্য আমি একসময় পান করতাম। হ্যাঁ, সত্যিকার অর্থে বড় কোম্পানি টেবেক্স সম্পদে কাজ করেছি, পরবর্তীতে পান করতাম। কিন্তু আমি পরে একসময় সিদ্ধান্ত নিলাম, এখন থেকে 7-8 বছর আগে সিদ্ধান্ত, না, পান করা যাবে না। তার কারণ থেকে জানো, যখন আমি পান করলে না আমি সজাগ হয়ে যাই, তখন আমি আমার বেতনের হিসাব করি, এটা করি, খুব বাস্তবে চলে আসি, তখন আর কবিতা লিখতে পারি না। তখন আমি ভাবলাম যে এটা বাদ দিতে, কারণ আমি আজন্ম মাতাল। মাতাল যদি আবার মদ খায়, পান করে, তাহলে তো ওটা দুটো মিলে কাটাকাটি হয়ে কিছু থাকে না। নির্মলেন্দু গুণ একটা চমৎকার কথা বলেছিলেন শাহবাগে, চারুকলার সামনে। আপনি জানেন যে কিছু মাটির জিনিসপত্র বিক্রি হয়, ওখানে বাঁশি বাজাতেন একজন, জানেন, খুব পরিচিত আমাদের। সে বাঁশি বাজাচ্ছে, গোন্দাও বসে আছে। তো যাই হোক, সেখানে আড্ডা হচ্ছে, কবি মুজিব মেহেদি সহ আরও অনেকেই সেখানে ছিলেন। তো এক প্রসঙ্গে তিনি বলছেন, জাস্ট একটি কথাই আমার কানে এখন বাজছে আপনার কথা শুনে, সবাই কবি হন না, কেউ কেউ কবি হন। হ্যাঁ, এটা নির্মলেন্দু তাই না? বলেছে, এবং এটার জন্য উনি অনেক বিতর্কিত হয়েছেন। হ্যাঁ, এবং আমি বলতে চাই যে জন্মদিনে নির্মলেন্দু গুণ, আপনি কবি, আপনি কবি, আপনি আপনি আমাদের প্রণতি গ্রহণ করুন। আপনি আমাদের প্রণতি গ্রহণ আপনি করুন। আমাদের প্রণতি গ্রহণ করুন। উনি একদম আপাদমস্তক, একদম, গুন্ডা একদম। আপাদমস্তক, আপাদমস্তক। এবং আপাদ কবি হবে। আমরা অন্যান্য কাজও করছি, কিন্তু উনি আপাদমস্তক। কবিতার জন্য ওনার এখনও ওনার কাব্যকুঞ্জে উনি যে অনেক কন্ট্রিবিউশন ওনার আছে। উনি কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে কবি, সবচেয়ে বেশি রয়্যালটি পান। এবং এবং ওনার মতো রয়্যালটি এবং মেহরাব রহমান একটা জিনিস দেখুন আপা, একটা জিনিস দেখুন যে শিল্পপতি, এটি আমার মধ্যে সবসময় কাজ করে। শিল্পপতি, কোটিপতি, তাদের সবাই চেনে, টেলিভিশনে সাক্ষাৎকার যায়, তাদের বিলাসবহুল গাড়ির ছবি, তাদের ড্রয়িং রুমের আভিজাত্য ফুটিয়ে তোলা হয়। হেলাল হাফিজের মতো কবি প্রেস ক্লাবের উল্টো দিকে একটি ছোট্ট রুম ভাড়া নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছেন একা। সেটা কতগুলো টেলিভিশন চ্যানেল, কেউ কি গেছেন হেলাল হাফিজকে নিয়ে একটি ডকুমেন্টারি করেছেন? উনিও তো অন্য একটা মাপের কবি, তাই না? আজকে বলতে চাই, উনি ওই একটা অভিমানে লিখছেনও না, লিখছেন না, প্রকাশও করছেন না, প্রকাশ করছেন না, হয়তো লিখছেন, লিখছেন। বলে আমি লিখি না, এখন লেখা আসে না, উনি বলেন। তা আজকে ক্যান বাংলা টেলিভিশন হাজার হাজার মাইল দূরে বসে যেরকম নির্মলেন্দু গুণের জন্মদিন স্মরণ করেছে, আমার মনে হয় যে আমি আজকের অনুষ্ঠানটি থেকে একটি অনুরোধ করতেই পারি, যারা বাংলাদেশে দেখবেন যে আমাদের বেঁচে আছেন যা কবিরা, যারা বেঁচে, তাদেরকে নিয়ে আমাদের আরো মনোযোগী হওয়া এটা দরকার। আমি তোমার সাথে তাই না? একমত, এবং আমি এখানে তোমাকে 100% সহযোগিতা দেবো। এই জন্য, কারণ আমরা মৃত কবিদের নিয়ে অনেকখানি, যখন জীবিতদের নিয়ে আমরা কিন্তু কোনো ভাবি না, তাদের আমরা সম্মানটা দিই না। তাহলে তারা যদি জেনে না গেল, জীবনানন্দ জেনে যাননি যে এত বড় কবি, সেটা কত বড়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার সময় অবহেলিত একজন কবি, কাজী নজরুল তার সময় অবহেলিত। তিনি যদি জানতেন যে তিনি আজকে রবীন্দ্রনাথ হবেন, কামরানের কণ্ঠে, মেহরাবের কণ্ঠে তিনি সুরের মতো বাজবেন, রবীন্দ্রনাথ কি ভাবতেন? এই জন্যই বলেছে কালের হাতে রইল বলে করবো না অহংকার। মানে আমরা অহংকার আছে, কিন্তু আপার কবিতা শুনে একটা চলেন না ভাই? কালের হাতে শোনার আগে আমি একটু শুনে আসি আপনার কাছ থেকে কবিতার বিষয়টি। উনি কত সুন্দর কথা বলেছেন। এই যে ওনার কবিতাকে লোকে গল্প বলতো, উনি ওটার একটা জবাব কিন্তু এখানে দিয়েছেন। যিনি প্রশ্নকর্তা বলছে, দাদা
এবার আপনার প্রেমাংশুর রক্ত চাই কাব্যগ্রন্থের ভেতরের কবিতা প্রসঙ্গে আসি। আপনার সম্পর্কে যতদূর জানি, আপনি 1969 সালে বেতারে প্রথম কবিতা পাঠ করেছিলেন। সেই কবিতাটি আপনার প্রেমাংশুর রক্ত চাই কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। এই সম্পর্কে একটু জানতে চাই। ঠিক আছে, এই প্রশ্ন নির্মলেন্দু গুণ উত্তর দিচ্ছে, বিস্তারিত বলতে পারবো না, তবে তুমি ঠিক বলেছ। আমি নির্মলেন্দু গুণের মতো করে একটু বলি। হ্যাঁ, বিস্তারিত বলতে পারবো না, তবে তুমি ঠিক বলেছ। সালটি 1969, কিন্তু কোন মাসে অনুষ্ঠানটি হয়েছিল তা আমার মনে নাই। অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন আবদুল্লাহ আবু সাঈদ। ওই অনুষ্ঠানে আমি সহ আবুল হাসান, আবু কায়সার, হুমায়ুন কবির ও হুমায়ুন আজাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমরা কবিতা বিষয়ে অনেক জ্ঞানগর্ভ কথাবার্তা বলেছিলাম। আমি বলেছিলাম, অমিত ব্যয়িতার আমার স্বভাব। মৃত ব্যয়িতা না, আচ্ছা, গুণটা ছিল অমিত ব্যয়িতা আমার স্বভাব, ব্যক্তিগত জীবনে এবং স্বভাবতই কবিতাতেও। কবিতা কি জানি না, এত বড় কবি বলছেন কবিতা কি জানিনি, ছন্দ কাকে বলে ভালো করে বুঝিনি, কাব্য বিচারের মানদণ্ড কি আমি নিরুত্তর। আমি শুধু রঞ্চণ্ডী প্রেমিকার মতো অবিবেচক, যুক্তিহীন এবং ব্যক্তিগত। আমার কাছে কবিতা তাই, আমি যা লিখি অন্যের কাছে সেটা গল্প হলেও ক্ষতি নেই, অ্যালজাবরা হলেও না। এখন মেহরাব রহমানের কবিতাকে কেউ গল্প বলতো, একটু তুমি জানো, একটু রাখবো, একটু বলে আমার এত কষ্ট করে কবিতা লিখলাম, লোকটি গল্প বলে চালিয়ে দিল। গুন্দা তো সেই জিনিস না, গুন্দা বলছে এমনকি গল্প না, যদি অ্যালজাবরাও বলে তাতেও ক্ষতি নাই। আমি তখন দুটি কবিতা পাঠ করেছিলাম, একটি ওনার ওই কবিতাটা খুব ভালো, একটি মিউনিসিপ্যালিটি ট্রাক আর একটি ফুলদানি। দুর্দান্ত কবিতা। এবং মিউনিসিপ্যালিটি ট্রাক এক নারী এটা তীব্র সমালোচনা করেছিল, গুন্দার উপর খেপে গিয়েছিল এই কবিতা পড়ার পর। বলেছি এই লোকটা এরকম একটা অশ্লীল বিষয়, এটা কি এত খারাপ, এত মন্দ কোন নিন্দা করেছিলেন। পরে জানতে পেরেছি কি জানো, কবিতাটি আমার পছন্দই হয়েছিল, কিন্তু কবিতাটা এত মিউনিসিপ্যালিটি ট্রাকের এত বিবরণ শুনে উনি খাওয়ার টেবিলে বমি করে দিয়েছিলেন, যার জন্য এই ক্ষোভটা তিনি প্রকাশ করেছিলেন। পরবর্তীতে বোঝা গেছে কবিতাটি ভালো হয়েছে, ওনার যে এত বিবরণ, সুন্দর বিবরণ শুনে ওনার বমি এসে গিয়েছিল, এই জন্য উনি সাময়িকভাবে রাগ হয়েছিলেন। তাহলে আমরা গুন্দার কবিতাই আমরা এটা কবিতা শুনি। জাহানারা চিনু আমাদের তার কণ্ঠে, সুকণ্ঠে কি শোনা। আমার কিন্তু শুনতেও ভালো লাগছিল আপনার কথা, এবং কবিতা মাঝে মাঝে এই যে বৈঠকি একটা জন্মদিন, তাই না? সেটাই, আমরা জন্মদিনটাই, ওনার জন্মদিনটাই আমরা উদযাপন করছি, ঠিক ওনাকে বাদ দিয়ে, বাট আমরা অনুভব করছি। গুন্দা আমাদের সাথে থাকলে কত মজা হতো না। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা ওনার কবিতা শুনি না? ঠিক আছে। আমার এবারে কবিতার শিরোনাম, তোমার চোখ এত লাল কেন। আমি জানি না দাদা যেভাবে লিখেছেন ওনার মন থেকে, দিল থেকে, আমি সেভাবে ফুটিয়ে তুলতে পারবো কিনা, কিন্তু তারপরেও কবিতাটা আমার এত ভালো লাগে যে সেজন্য আমি এই কবিতাটা। কবিতার শিরোনাম, তোমার চোখ এত লাল কেন। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এঁটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক। কাম বাসনার সঙ্গী না হোক,
কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক, তোমার চোখ এত লাল কেন? টিএসসিতে বিশেষ করে এই কবিতাটি যখন গ্রুপগুলোতে চর্চার সময় পড়ানো হতো, যারা একটু নার্ভাস থাকতো তাদেরকে বলা হতো তুমি এটা পড়ো, কারণ এটা পড়ে সে স্মৃতিকাতর হতো। সে প্রেমিক প্রেমিকা যুগল বলতো, কিছু হলে বলতো তুমি একটা কাজ করো, তুমি এই কবিতাটা বেশি করে পড়বে। এবং এই নির্মলেন্দু গুণের এই কবিতা দিয়ে সে নিজেকে ওই পাত্রে নিয়ে দাঁড় করাতো, তাই না? আমি এই কবিতার একটি তথ্য দিচ্ছি, যে তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তোমার চোখ এত লাল কেন? এই কবিতাটা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ভিন্ন ধর্মী এক নিলাম করা হয়েছে। নিলামের বিষয় ছিল কবিতা। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণের হাতে লেখা না মানে একদম মূল কবিতাটি, তোমার চোখ এত লাল কেন, কবিতাটি ৯৯,৯০৯ টাকার নিলামে বিক্রি হয়েছে গত বুধবার মানে ৬ই মে হচ্ছে ২০২০-এর, এটা এখন না। অকশন ফর অ্যাকশন নামে একটি মানবিক সংগঠন এই নিলাম করে। আচ্ছা, এই নিলামে পোয়েম ভেন বাংলা নামে কবিতার একটি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে শুক্রবার দেওয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে। মানে এটা আসলে ২০২০-এ করোনাকালীন সময়ে এই দারুণ একটি মজার বিষয় না, খবর না, একটি কবিতা নিলাম হয়ে সেটা মানবিক সংগঠনের কাজে ব্যয় হচ্ছে। এবং এটি গুন্দার কবিতাই সম্ভব, গুন্দার কবিতাই এটা সম্ভব। উনি সবচেয়ে বেশি রয়্যালটি উনি পান। উনি গত ফেব্রুয়ারি মাসেও বইমেলায় উনি ৭ লক্ষ টাকার রয়্যালটি উনি পেয়েছেন। এত বই ওনার বই এত বিক্রি হয়েছে, কারণ উনি নিজে বলছেন যে নতুন প্রজন্ম ওনার এটা খুব আসার কথা যে অল্প বয়সীরা ওনার কবিতার বই অনেক বেশি পড়ছে। গুন্ডা নিজে বলছেন যে যারা এবং চাকরি পায়নি সে পর্যন্ত পড়েন, যখন চাকরি পেয়ে যান তখন তারা এত ব্যস্ত হয়ে যান, তখন ভাবেন যে আর বোধহয় পড়ার দরকার নেই। আমরা কবিতা তাহলে আমরা কবিতাই দ্রুত কবিতাই পড়ি। আমি একটি কবিতা পড়ছি, তারপর আমার এই দুটো কবিতাই আমি পড়ছি, কারণ আমি দীর্ঘ কবিতা পড়ে ফেলেছি এবং অনেক কথাও বেশি বলে ফেলেছি। ভালো লাগছে, যার জন্য যারা আজকে দেখেছেন বা দেখছেন তাদের জন্য তো এটা অনেক বড়, মানে নির্মলেন্দু গুণকে নতুন করে অনেক অজানা তথ্য জানা। আসলে নির্মলেন্দু গুণকে নিয়ে কাজ করতে গেলে তো এই অল্প সময়ের মধ্যে ঠিক হয় না। ওনার ক্যানভাসটা অনেক, কবি হিসাবে ক্যানভাসটা অনেক বড় ক্যানভাস। কিন্তু আমরা এই সময়ের স্বল্পতার জন্য ওনার বিষয়ে অতটা আর বলতে পারছি না। এই জন্য আমি কিছুটা বলেছি যে অজানা তথ্যগুলো অনেকের জানা হলো, তাই না? কবিতার শিরোনাম ক্ষেত মজুরের কাব্য। মুগুর উঠছে, মুগুরে নামছে, ভাঙছে মাটির ঢালা, আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুরে খেলা। ভাঙতে ভাঙতে বিজন মাটির কুয়াশা গিয়েছে কেটে, কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে। অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজে। হঠাৎ পুলক পবনে হৃদয় পুষ্পিত হলো লাজে, ফিরিয়া দেখিল বধূটি তাহার পিছনে আলের পরে বসে আছে, যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। সামনে মাটির লাল সাংকিটি জরির আঁচলে বাঁধা, আজ নিশ্চয় মরিচের রসুনে বেগুন হয়েছে রাঁধা। হাসিয়া কৃষক মরাল বাঁশের মুগুর ফেলিয়া দিয়া, কামুক আঁখির নিবিড় বাঁধনে বাঁধিল বধূর হিয়া। বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ, বধূর ভিতরে কৃষক তখন পাইল মনের সুখ। মেঘ দিল ছায়া বনু সঙ্গমে, পড়িল বধূর আশা। মনে যাই থাক, মুখে সে বলিল মর্গে বর্গা চাষা। শব্দটি তার বক্ষে বিঁধিল ঠিক বর্ষার মতো। এই জমিটুকু আমার হইলে কার কিবা ক্ষতি হতো। কাতর কণ্ঠে বধূটি শুধালো, আচ্ছা ফুলির বাপ, আমাকে একটু জমিন হবে না? জমিন চাওয়া কি পাপ? খোদার জমিন ধনির দখলে গেছে আইনের জোরে, আমাগো জমিন ওইব যেদিন
আইনের চাকা করে। অসহায় বধূ জানে না নিয়ম কানুন কাহারি বলে, স্বামীর কথায় চোখ দুটি তার সূর্যের মতো জ্বলে। বলদে ঘোড়ায় গাড়ির চাক্কা, নারীর চাক্কা স্বামী, আইনের চাক্কা আমারে দেখাও, সে চাক্কা ঘুরামো আমি। কৃষক তখন রুদ্র বধূর জড়ায় চরণ দুটি, পাতু নয় যেন অন্ধের হাতে লঙর খানার রুটি। যতটা আঘাত সয়ে মৃত্তিকা উর্বর হয় ঘায়ে, ততটা আঘাত সইল না তার বধূর কোমল পায়ে। পা দুটি সরিয়ে বধূটি কহিল, করো কি ছাড়ো, মানুষ দেখিলে জমিন দেবী না, দুর্নাম দেবী আরো। পরম সোহাগে কৃষক তখন বধূর অধর চুমি হাসিয়া কহিল, ভূমিহীন কই আমার জমিন তুমি। আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা করিছে খেলা, মুগুর উঠছে মুগুরে নামছে, ভাঙছে মাটির ঢালা। মুগুর উঠছে মুগুরে নামছে, ভাঙছে মাটির ঢালা, মুগুর উঠছে মুগুর নামছে, ভাঙছে মাটির ঢালা। আহা আহা, কি অসাধারণ! একেবারে এই কবিতাটি যখন পড়ছিলেন একেবারে মনে হচ্ছিল যে ওই বধূকে দেখতে পাচ্ছি, ওই কৃষককে দেখতে পাচ্ছি, এবং ওই দৃশ্যপটটা চোখের সামনে ভেসে উঠছে। আজকের মতো আমার পালা শেষ। কি অসাধারণ! আমার যেখানে পালা শেষ তোমার শুরু, আমার হলো সারা। কি অসাধারণ, কি অসাধারণ কবিতা নির্মলেন্দু গুণের, তাই না? সুন্দর সুন্দর কবিতা। এই কবিতাটি খুবই 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 অন্যরকম কবিতা। আমার শেষ কবিতাটি একেবারে ছোট্ট একটা কবিতা, কিন্তু ভীষণ পছন্দের কবিতা। মেহরাব ভাইকে বলেছিলাম পড়তে, আপনার কণ্ঠে আরো ভালো লাগতো কবিতাটি। কারণ আমি দীর্ঘ পড়ে ফেলেছি। যাত্রাভঙ্গ, প্রিয় কবি নির্মলেন্দু গুণের ভীষণ সমাদৃত একটি কবিতা আবৃত্তি শিল্পীদের কাছে। যেটি শুরুতে বলছিলাম যে নির্মলেন্দু গুণের কিছু কিছু কবিতা আবৃত্তি শিল্পীদের জন্য অনন্য দলিল হয়ে গেছে, এবং দিবসে আমরা নানা সময় যে কবিতাটি আপনি পড়লেন, এটি তো আমাদের একেবারে, আমি আর একটু যোগ দিতে চাই, আবৃত্তি শিল্পীদের জন্য এটা সম্পদ হয়ে গেছে, জমানো সম্পদ, যেটা আমি জানি না কতকাল ধরে আবৃত্তি শিল্পীরা এই সম্পদ থেকে নেবে এবং এই সম্পদটা জনগণের কাছে বিলি করবে। জি, আমি যাচ্ছি আমার সবশেষ কবিতায়। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি? পা বাড়ালেই পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোবো, হাত দিয়ে তো ছোঁবো না মুখ, দুঃখ দিয়ে ছোঁবো। দুঃখ দিয়ে শুতে যায়, হাত দিয়ে না। তো আমরা এই আসরটা ভাঙতে, আমার সবসময় আসর শুরু করতে ভালো লাগে, কামরান আসর ভাঙতে বড় কষ্ট লাগে। মনে হচ্ছে গুন্দারা আরো কবিতা কথা বলি। তো যাই হোক, শ্রোতা দর্শক কিন্তু আমার কাছে বা অনেকের কাছেই হয়তো বা দেবতার মতো। আমি আমার পাঠক বা শ্রোতা দর্শককে দেবতা জ্ঞান করি এই অর্থে যে তারা আমার কবিতা শুনছে, মনোযোগ দিয়ে শুনছে বা ভিন্ন অর্থ বের করছে। হ্যাঁ, তো আমি আমার বিশ্বের যেখানে এই মুহূর্তে যত শ্রোতা দর্শক আছেন সবাইকে আমি আমার প্রণতি জানাই, আমার প্রণতি গ্রহণ করুন, এবং আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা শেষ করব। শেষ করার আগে কামরান একটু কিছু বলো। আমি ছোট্ট করে আমি একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই ক্যান বাংলা টেলিভিশনকে, যে আমি সবসময় বলি যে খুব সীমিত পরিসরে, তাই না, যে বাংলাদেশে একটি টেলিভিশন চ্যানেলে কাজ করা এবং যে
প্রকৌশলগত যে তুমি তো বিষয়গুলো media রয়েছে, সাথে জি ছিলে, তুমি জানো যে তাদের জি। অনেক রকম ঝামেলার মধ্যেই যে আমরা এখানে করছি, একদম, বুঝতে একদম, পারছি। সেটাই বলছিলাম। সেখানে অনেক সুযোগগুলো রয়েছে। একদম, যদিও প্রযুক্তিগত অনেক সুবিধা কানাডার মতো দেশে পাওয়া যায়, কিন্তু জনবলের ঘাটতি কিন্তু একটা বড় বিষয় এখানে রয়েছে। সবাই নানা ওইভাবে কাজে সময় ব্যস্ত দিতে থাকা পারে না। হয়। তারপরও এই যে ক্যান বাংলা টেলিভিশনটির যারা উদ্যোগ নিয়েছেন, যারা একটি বাংলা ভাষাভাষী মানুষদের জন্য একটি টেলিভিশন চ্যানেল করার চিন্তা করেছেন, যেখানে আমার মতো একজন ক্ষুদ্র আবৃত্তি শিল্পীর কবিতা পড়বার একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন আজকে। আমার প্রিয় কবি নির্মলেন্দু গুণের জন্মদিনকে সেলিব্রেট করবার জন্য একটি মঞ্চ পেয়েছি, এ আমার জন্য পরম পাওয়া। অনেক অনেক ভালোবাসা ক্যান বাংলা টেলিভিশন, অনেক অনেক ভালোবাসা প্রিয় কবি, ভালোবাসা মেহরাব রহমান আপনার জন্য সবটুকু, আপনার জন্য প্রিয় আবৃত্তি শিল্পী আপনার জন্য। ধন্যবাদ। জাহানারা চিনু, তুমি কিছু বলো আজকে আমি বলতে চাচ্ছি সত্যিকার অর্থে এই যে টরন্টোর মতো এই ব্যস্ততম শহরে থেকেও ক্যান বাংলা টেলিভিশন আমাদের আজকের আমাদের প্রিয় কবি নির্মলেন্দু গুণের জন্মদিন উদযাপন উপলক্ষে আমাদেরকে এখানে ডেকেছেন। আমি সত্যি কৃতজ্ঞ এবং অনেক আনন্দিত। আমরা যে এই সময়টুকু অন্তত কয়েকজন মানুষ মিলে অন্তত ওনার জন্মদিনটা উদযাপন করতে পারলাম এবং ওনার কিছু স্মরণ করলাম এবং ওনার কবিতাগুলো শ্রদ্ধা ভরে স্মরণ করলাম। কবিতাগুলো আমরা পড়লাম, পড়ার সুযোগ পেলাম। এটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং অনেক অজানা তথ্য জানতে পারলাম কবি মেহরাব রহমানের কাছ থেকে এবং কামরান করিমের তোমার কাছ থেকেও। আমার কাছে খুবই ভালো লাগছে, সেজন্য আমি ক্যান বাংলা টেলিভিশন কে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুধু শ্রোতা দর্শক, আবারও দেখা হবে। আমরা প্রত্যেক মাসেই এরকম জন্মদিনে, কবির জন্মদিন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই কামনা করছি।